প্রথমটা হচ্ছে আপনাদের হাংরি জেনারেশনের যে তত্ত্বটা উঠেছিল সেটা তো সাধারণত প্রতিষ্ঠান বিরোধিতা, মানে সচরাচর যা হয়ে আসছে তার বিরুদ্ধে যাওয়ার। কিন্তু এখনকার দিনে রাজনৈতিক কবি, মানে যারা বিক্ষিপ্ত হতে চাইছে, তারা কি সবাই নিজেদের প্রতিষ্ঠান বিরোধী বলছে? বা হাংরি জেনারেশনের যে নতুন কিছু করা, সেটাও কি একখানা প্রতিষ্ঠানের মধ্যে বাধা পড়ে যাওয়া না, নতুন ধরনের? সৃষ্টি ষাট দশকে ব্যাপারটা ছিল আলাদা। তখন প্রতিষ্ঠান বিরোধিতা আমরা লেখার মাধ্যমে করেছিলাম, লেখায় আর কি। যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে তখন তো আনন্দবাজার ছিল, বড় কাগজ ছিল, এইসব প্রতিষ্ঠান বা ধরা যাক তোমার অন্যান্য ওরই এগেনস্টে যারা পুরো সাহিত্যের ব্যাপারটাকে হাতের মুঠো রেখে তাদের এগেনস্টে। পরবর্তীকালে আমরা দেখেছি যে রাজনৈতিকও একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, এবং এই প্রতিষ্ঠান আরো সাংঘাতিক। তারা তো এছাড়া নিজেদের দলভুক্ত লোক ছাড়া কারু কথাই শোনে না, তারাই সব, তারাই শেষ। তারা সবকিছু বোঝে, বেশি করে সব দেখতে পায়। অথচ তাদের যে এত ছিদ্র রয়েছে সেটা ওদের ধরিয়ে দিল ওরা। মানে তুমি যে বললে না খেপচুরিয়াস, খেপচুরিয়াস হয়ে যায়। আচ্ছা, এই যে প্রতিষ্ঠান বিরোধীদের বাংলা সাহিত্যে অবদান কি? এটা কি এক রকমের স্টান্টবাজি নয়, মানে হুট করে এগিয়ে যাওয়াটা? প্রতিষ্ঠান বিরোধীরা যারা, তাদের তো বাংলা সাহিত্য ইতিহাস এগুলো তো কোনো কাজেই লাগছে না। তারা তো নিজের মতো লিখছে। আর আমি দেখেছি যে যারা প্রতিষ্ঠানে রয়েছে তারা একটা মোটামুটি তৈরি করেছে, এইরকম হবে, এই রকম হবে, কাহিনী এরকম, কাহিনী ওই রকম, গল্প এরকম নিজেদের মধ্যে হবে, একটা প্যাটার্নই বেঁধে ফেলে নিজেরা। বেঁধে ফেলেছে। তো প্রতিষ্ঠান তো এগুলো কিছুই মানবে না, প্রতিষ্ঠান বিরোধী এগুলো কিছুই মানে না, সুতরাং তাদের আর কি এসে যায়। আর আচ্ছা, আজকাল অনেকে বলে যে সাফল্য এক প্রকার ফুক্কুরি হয়ে গেছে। সাফল্যটা ফুক্কুরি, মানে আসবে যাবে এরকম। না, সাফল্যটা কি তা ব্যাপার, বিরোধী, সব ব্যাপারে তুমি দেখতে একটা। ধরুন সাহিত্যের ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে, হ্যাঁ, যারা প্রতিষ্ঠান বিরোধী বা প্রতিষ্ঠানমুখী, উভয়ই কি সাফল্য কামনা করে না নিজের নিজের ক্ষেত্রে? না সেরকম মানে নেই। আমরা যেমন সাফল্য কামনা করি না, আমাদের তো লেখা ছাপাও হয় না, এই করে না। যদিও আমি একটা পুরস্কার পেয়েছি অনুবাদে, তো সে অনুবাদ তো নিজের এনে খালি ভাষা দিয়ে তর্জমা করে দেওয়া আর কি। আর সাফল্যের কোনো ব্যাপার না, কেউ এলো কেউ গেল, তাতে কিছু এসে যায় না। সাফল্য তাদের যে সাহিত্যে সাফল্য পাওয়ার সময় তাদের অর্থ করে ইনকাম হবে, তাদের টাকা পয়সা আসবে, তাদের কয়েকটা বই বেরোবে, তাতে এই ধরনের ব্যাপারগুলো সাফল্য। আমাদের সেরকম কোনো ইচ্ছেও নেই, উদ্দেশ্যও নেই, ভাবিও নেই ব্যাপার নিয়ে। তাহলে আপনারা যখন হাংরিতে ওই 60-এর দশকে এসেছিলেন, হুম। তখন কি আপনারা নতুন একজনের দৃষ্টিভঙ্গি দিয়ে চলেছিলেন যে হুম। লালিত্য চলছে সেটাকে বদলে নিজের মতো করে যা বাস্তব, রূঢ় না, যে বাস্তব, যা সেটাকে প্রকাশ করে? লিখছে সে সেই রকম লেগে গেছে, এবং সেটাই তার সাহিত্য বলে মনে কিন্তু করে। সেই আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কি আপনাদের প্রতিষ্ঠা পাওয়ার বা সাফল্যের কোনো কামনা জাগেনি সেই সময়? নিজস্ব যে দৃষ্টি দিয়ে আমাদের তো, চিন্তাটা প্রতিষ্ঠিত হোক লোকের না মধ্যে? সেটা অন্য ব্যাপার। আমরা লিখছি কি জন্য? চিন্তাটা ছড়িয়ে দেওয়ার জন্যই তো। একদম। সকলে যাতে পড়ে বুঝুক যে একটা অন্য ধরনের লেখা, বা আমরা একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে লিখছি, বা অন্য আমাদের যে সাহিত্যের দৃষ্টি একটু অন্য ধরনের। সকলে এর আগে যারা লিখে গেছে সেরকম নয়। দেখো, প্রতিষ্ঠান বিরোধিতা বলতে ছাপানোটা খুব বড় ব্যাপার না। সতীনাথ হাতুড়ি কিন্তু প্রতিষ্ঠান বিরোধী, ছেপেছে বড় কাগজ দেশ, এই ধরনের পত্রিকা। অথচ দেখো, প্রতিষ্ঠান বিরতি বলে কেউ সহজে তাকে গ্রহণও করছে না, আবার ছাড়ছে না। তুমি বলতে পারো উনি তো বড় বড় পুরস্কার পেয়েছেন, তার এই হয়েছে, সবই ঠিক আছে। একটা ক্লাস তাদের ওই বইটি পড়ে, যাদের মানে যার বই ধরো আহ, একটা এডিশন হলো অন্য ভাষায় বা এইরকম, তারা ঠিক আছে পড়ছে। কিন্তু উনি মূলত প্রতিষ্ঠান বিরোধী, কারণ যে বিষয় নিয়ে লিখছে, যেরকম লিখছে, যে ভাষা উনি ব্যবহার করছেন, সেগুলো কিন্তু
গতানুগতিক নয়। এইরকমই প্রতিষ্ঠান সম্পর্কে তুমি যদি বলো যে আমরা আমাদের লেখাটাও আমরা মনে করি যে এটা প্রাতিষ্ঠানিক হয়ে উঠতে হবে, সে তো আমাদের জীবদ্দশা হবে না, সেটা কমার্শিয়াল ভ্যালু থেকেও যদি করে। কারণ আমার মনে আছে আমরা যখন হাংরি লিফলেটটা বার করি, সে তো পুলিশ এসে ধরে নিয়ে গেছে, আমার কাছে অনেক ছিল, আমি আবার সে একটা ফেলে দিয়ে এলাম একজনের বাড়িতে। পরে ওই বইগুলো মানে বিক্রি হয়েছে, যারা ব্যবসা করে তারা অনেক গুণ দাম দিয়ে বিক্রি হয়েছে। তো ওগুলো এমনি ছিল, কিন্তু ওরা অনেক গুণে কেস টেস চলছে, অনেক বলছে। এটাকে তুমি কি বলবে, আমাদের প্রতিষ্ঠানিক ব্যাপার? তা নয়। আচ্ছা, আমি নেটে পড়ছিলাম যে আপনার লেখা ওই হাংরি আন্দোলনের যে কাগজটা তার 8ম সংখ্যায় বেরিয়েছিল, আর সেটার জন্যই নাকি ওই জেলের মানে অশ্লীলতার দায়ে সেই সংখ্যাটাতেই কি জেলে ছিল। ওটাই কি আপনার হাংরি আন্দোলনের পেপারে প্রথম লেখা? নেটে সেরকম তথ্যই দেখলাম। না, আমার যেটা বেরিয়েছিল সেটা সকলেরই ওই রকম লেখা ছিল। মানে ওটাতেই কি প্রচন্ড বৈদ্যুতিক ছিল, কি ওটাতেই ছিল? হ্যাঁ, আর পরে একটা বন্ধু বান্ধব সম্পর্কে একটা লেখা, এইটাতে আমার সেকেন্ড এটা বেরিয়েছিল ওখানটা। তারপরে এমনি টুকটাক আর পাইনি, ছোটখাটো অনেক। আচ্ছা, আপনি তো কবিতার থেকে বোধহয় গদ্য বেশি লিখেছেন। গদ্যই লিখি, কবিতা মানে কবিতা মাঝে মাঝে আমার ইন্টারভিউতে আছে কিন্তু আমি গদ্যকার আর কি। আমরা তিনজন গদ্যকার ছিলাম। একটা হলো বাসুদেব দাশগুপ্ত, ও শক্তিশালী, ওকে কেউ পাত্তাই দেয়নি এখানে, ও অবশ্য পাত্তা দেয়নি কাউকে। এখন আছেন, বিজেপিতে আছে? না, মারা গেছে, অশোকনগরে থাকে। তারপর সুভাষ ঘোষ ছিলেন, সেও মারা গেছে। তারও বই অন্যরকম। বাসুদেব দাশগুপ্তের বই পেলে পড়ো, পাওয়া যেত, প্রিন্ট হয়নি কিন্তু একবার। ওই হাংরি জেনারেশনের রচনা সংকলনে পাবো কি? হ্যাঁ, সেখানে পাবো। সেখানে পাবে। সেটা আমার মনে হয় শৈলেশ্বর ঘোষ করেছে, ইয়ে থেকে। ক্ষুধার্ত বলে একটা বার করতে পারো 73 সালে। পরে যখন আমাদের 65-এ আমাদের হাংরি এটা শেষ হয়ে যায়, হুম। তারপরে ওরা আলাদা হয়ে ক্ষুধার্ত তারপর কি যে করে। সবাই ধরুন আলাদা হয়ে গেলেন আপনারা, মানে হুম। 85 ইয়ের থেকে ধরুন জেল থেকে মলয়বাবু মুক্তি পেলেন, আপনারা নির্দোষ হলেন, তারপর কি পরস্পরের সাথে যোগাযোগ বা এইটার? 65-র পরে ওটা ইয়ে হয়েছে, মনে বোধ 66 সালে, 66 কি 67 সালে হয়ে গেল। মলয় বললো যে আমি নিজের সঙ্গে শেষ। ও তখন লেখা ছেড়ে দিল, আর আমরা তখন একেবারে অদ্ভুত অবস্থার মধ্যে কাটালাম। যে এ কি করবো, আর সামনে কিছু ইয়ে পাচ্ছি না। নেই, কিছু না, তো এমন একটা অবস্থা হয়ে দাঁড়ালো যে কোনো করতে পারছেন না। আর এদিকে সুভাষ, শৈলেশ্বর সমস্ত আর কি আলাদা ক্ষুধার্ত শুরু করলো। হুম। শৈল ওনারাই তো মানে ইতিহাস যেটা বলে, ওনারাই তো মুচলেকা দিয়েছিলেন রাজসাক্ষী। অনেক কিছুই করেছে এরা। শৈলেশ্বর তো শঙ্খ ঘোষের কথনানুসার আর কি কাজ টাজ করতেন। আমরা তো বলতাম শঙ্খ ঘোষের এ আর কি। তো ঠিক আছে, তারপরে শঙ্খ ঘোষ ওদের অনেক কথা, শঙ্খ ঘোষের দৌলতে ওনার বই টই বেরিয়েছে, ক্ষুধার্ত সংকলন বেরিয়েছে। ও ওই পাবলিশার কিন্তু কখনো আমাদের জিজ্ঞেস করেনি যে আমাদের বইটি আমাদের এটার একটি জিজ্ঞেস নেই। তারপরে মানে কলকাতার তো সিপিআই এর একটা ছিল গ্রুপ, দেবেশ রায়, শঙ্কর ঘোষ, তারপরে অরুণ সেন, এরা সকলে ওকেই ওদেরই করতে থাকে। ঠিক আছে, যে যার কেমন সে করুক বেজায়। ওই হয় আর কি। তা ওরা ওদিকে গেল, আমরা তারপরে মলয় আবার এলো, তখন আর হাংরি জেনারেশন নেই। হুম। তখন হাংরি কি আপনাদের মনে হয়নি যে আবার পুরানোরা যারা পজিটিভ ছিল তারা মিলে যদি আবার শুরু করা যায়? চেষ্টা করেছিল মলয়। কবে, 85 সালে? হ্যাঁ, এসে 85 সালে এসে দেখা সাক্ষাৎ করেছিল, কিন্তু কেউ তেমন দেয়নি। বয়স হয়ে গেছে বলে না উৎসাহ নেই বলে?
উৎসাহ নেই, কারণ তারা নিজেদের তো তখন হাঙ্গরি জেনারেশনের ওরা হাঙ্গরি আন্দোলনে শুরু করে দিয়েছে, যে আমরাই শুরু করেছি। মানে সেই মিথের পর্যায়ে চলে গেছে, কি রূপকথা ইয়ে। না, তারপরে ওরা বলে বেরিয়েছে যে বা লিখেছে যে আমরাই হাঙ্গরি শুরু করেছি, ফলে ওরা আর মলয়কে করছে না। মানে নিজেরাই এক একজন আলাদা আলাদা প্রতিষ্ঠান হয়ে উঠতে চাইছে তখন হাংরিকে ঘিরে। না, ওরা তো 3-4 দিন ছিল, তারপরে কত অনেক মহিলা টহিলাও এসেছিল, কনক ঘোষ, সুহাসে, তারপরে শৈলেশ্বর ঘরে স্ত্রী শালা, এরকম অনেকে এসেছিল। তা আমরাও তখন মনে হয়, তখন ওই পোস্ট মডার্ন এটা শুরু করিল আন্দোলন, পোস্ট মডার্ন আন্দোলনে মনে হয় অধিকাংশ সেটা কি সঙ্গী যথেষ্ট পেয়েছিলেন মানে পোস্টমর্টম আন্দোলন? কারণ এই হ্যাঁ। আন্দোলনটা হাঙ্গরির মতো অতটা নাম কেড়েনি। না, এটার কারণ আছে, পোস্ট মডার্ন আন্দোলন তো বাইরের আন্দোলন, মানে বিদেশিদের। হ্যাঁ, তো ওই আন্দোলনটাকে ইন্ডিয়ান এতে করার ফলে হোক বা যে কোনো কারণেই হোক, ওটা হয়নি, কিন্তু গল্পের প্যাটার্ন পাল্টে দিয়েছে। পোস্ট মডার্ন এতে গল্পের প্যাটার্ন, তারপরে আরেকটা হচ্ছে নিজস্ব নিজস্ব সকলের একটা শৈলী তৈরি করে ফেলেছিল। যেমন মলয় গদ্যের স্টাইল ওর একটা আলাদা আছে, কবিতার তো আছেই, তারপরে আমারও গদ্যের স্টাইল তো। আমার একটা ব্যাপার আছে যে আমি বোধহয় প্রতিটি গল্পে বা প্রতিটি গদ্যে পাল্টাতে থাকি, মানে নতুন নতুন বিষয়, নতুন আঙ্গিক। নতুন বিষয়, নতুন আঙ্গুল, এমনকি নতুন ভাষায়ও। আচ্ছা। নতুন ভাষায় আমার প্রতিটি, যেমন হাতা মাথাটা হচ্ছে এই পূর্ববঙ্গের ওদের ভাষা। ভাষায়। আর সংলাপগুলো নাকি কথ্য ভাষায়। হ্যাঁ, আবার ধরো গেরিলা ক্রস, এইটা আবার এদিককার ভাষা, পশ্চিমবঙ্গ। তারপরে ধরো প্রত্নবীজ, ওটা বিহারের বাঙালিদের একটা মানে মেশানো ভাষা। মেশানো ভাষা, মানে বাঙালিরা যে সমস্ত বাঙালিরা ওই হিন্দি এলাকায় অনেক হিন্দি রয়েছে, তারা ওটা একটা মেশানো আছে। তাছাড়া আরেকটা কয়েকটা আছে যারা এখানকার বিহারি, এখানে বিহারিরা এসে থেকে গেছে এখানে, তাদের একটা অন্যরকম ভাষা আছে। ওই বিনয় মজুমদার একসময় হাংরিতে লেখা ছিল, তা আপনারা কি বিনয় মজুমদার কি পেয়েছিলেন না আগেই ছেড়ে চলে গেছে? প্রথম দিকে ও বিনাতে এমনি এ ছিল একটু কিন্তু হাংরি উনার যতগুলো লেখা পড়েছি, মানে হাংরি দৃষ্টিভঙ্গি থেকে যেমন লেখা পড়লে চেনা যায়, সেরকম তো বিনয়ের কোনো লেখা পাই আসলে সকলে ভাবে যে সেক্স নিয়ে লিখলেই বোধহয় হাঙ্গি হয়। না, সেটা না। না, অধিকাংশ আচ্ছা, পরেইনি হয়তো ও হাঙ্গরি, তার তাহলে মানে নিশ্চয়ই অশ্লীল লেখা হ্যাঁ, মানে সেক্স নিয়েই লেখা, অদ্ভুত ব্যাপার। বিনা একটা বই আছে বাল্মীকি কবিতা, পড়েছো পড়বে? না, কবিতাগুলো মনে। বাল্মীকির কবিতা, ওটা বোধহয় পাতা আসতে খবর, বিনয় মজুমদার ভুট্টা সিরিজ একখানা ছিল। ওইটাই ওই ওইটাই, বাল্মীকি আচ্ছা কবিতা। আচ্ছা, হ্যাঁ পড়েছি। ওটা বেরোয় এখন। আমি বিনয় মজুমদারের শ্রেষ্ঠ কবিতা আছে আমার, ও তাহলে সেখানে ইয়ে দেশে। করেছে ওদের, দেশে করেছে। দেশের শ্রেষ্ঠ কবিতা, সেখানে ও, এই ভুট্টার সিরিজ, সেই তারপর ডালা সিরিজ। ডালা যেন ভুট্টা সিরিজ একটা হ্যাঁ, মনে আছে, কারণ ওটা বেরিয়েছিল প্রথম ইয়ে থেকে, ব্রজমন্ডলের ওটা কি ফিরে এসে চাকার আগেকার? না না, পরে? ফিরেজ টাকার অনেক অনেক। পরে। ফিরে এসে চাকা তো 62-তে বোধ হয়। অনেক অত মনে নেই, কিন্তু ফিরে আসে চাকা ওর প্রথম প্রথম দিককার। তারপরে ওই বইটা ইয়ে বার করে বিশ্ববাণী, তো ওটা পরে হইচই হয়, অনেকে বারণ করে, বারণের ফলে ও আবার ওটাকে বাদ দিয়ে বইটা বার করে। বাল্মীকির প্রতিভা নয়, বাল্মীকির কবিতা বলে নামটা, ওটা এরকম কিছু। আচ্ছা, আপনাদের ধরুন হাংরিতে তো একেবারে মলয় রায়চৌধুরীর আন্দোলনে পুরোধা বলা হয়, তা মলয় তাহলে প্রতিষ্ঠান বিরোধী মানে নতুন কিছু করার শো, কিন্তু এখন মলয় রায়চৌধুরীকে যা দেখা যাচ্ছে বিভিন্ন কাগজে কাটিং জন্য বিভিন্ন ফাইল আপ করেন রিসার্চের জন্য, বিভিন্ন ব্লগেও মলয় রায়চৌধুরীর আপডেট দেখা যায় হাংরি জেনারেশন সংক্রান্ত। তো এটাও কি উনি এরকম করছেন, এটা কি বিশ্বাসযোগ্য? মানে এটাও কি একটা একদিন বাদে এসে 50 বছর বাদে এসে কি প্রসঙ্গ? বললো সেটা বলতে পারবে, আমি বলতে পারবো না,
আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি মনে হয় মলয় রায়চৌধুরী এরকম করছেন? হাংরিটা একটা বাংলা সাহিত্যে একখানা প্রতিষ্ঠা পেয়ে গেছে, তা নতুন করে আবার সেগুলোকে জারিত করার কে জানে ওর ব্যাপারটা ওর আপনার সাথে কার কার যোগাযোগ আছে এখন? এখন তো হাংরিদের কেউ নেই বলতে গেলে, মলয় আছে আর ত্রিদীপ মিত্র তো ছেড়ে দিয়েছে সেই প্রথমেই, মলয় আসার মলয় ফিরে আসার আগেই ছেড়ে দিয়েছে। সমীর রায়চৌধুরী আছেন বলে। হ্যাঁ, সমীর রায়চৌধুরী যদিও উনি নিজেকে ক্লেম করছে হাংরি, হাংরি নয় আর কি। সমীর রায়চৌধুরীর ব্যাপারটা হলো হাংরি জেনারেশন আন্দোলনের সময় উনি ছিলেন না, দেবী রায়, সত্যি চট্টোপাধ্যায়, মলয় তিনজনই শুরু করেছিল। তো সমীর এর বন্ধু হলো শক্তি এবং সুনীল গঙ্গোপাধ্যায়। এখন যখন ওটা সমীরের বোধহয় একটা কি দুটো সংখ্যায় ছাপা হয়েছিল তার লেখা, হাংনিজেশন হাংনিজেশন 5 বোধহয় একটা মনে হয়। তারপরে এ এ হলো ওই, তারপর যখন ওই গোলমাল হাংরিজেশনটায় ওনার লেখা আছে, উনি পাবলিশার হিসেবে তার নাম ছিল এবং সেখানে ইয়ে হয়ে যায়, তাকে অ্যারেস্ট করা হয় অফিসের সূত্রে। আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন, পরে সরে গেলেন কেন? মত কি করে বলবো সরে গেল কেন, ওটা তো ওরা মানে মানে শক্তি কি চট্টোপাধ্যায় রিলেট আমার, রিলেট করতে পারেন? মানে আপনি দেখেছেন সেই সময়, না আপনার উপস্থিতিতে, নাকি তার আগেই সরে গেছে? না না সেই সময় সরে পরে, এ নিয়ে অনেক হয়েছিল, কফি হাউসের নিচে অনেক পরে উঠে দেখে নেই কিছু আছে। তারপরে সবথেকে তো একটা চাকরির দরকার ছিল, এই শুনি আর কি। তারপরে সমীরা যদি পোস্ট মডার্ন কবিতা টবিতা নিয়ে আর কি ফিরে এসে করলেন, কিন্তু এখন উনি মানে এমন ব্যাপারটা হচ্ছে যে উনি আর কি হাঙ্গি সিং হচ্ছে ওনার 19 এখন বয়স কত হবে, সমীর রায়চৌধুরী? 80 হবে, 1965-67 সাল থেকে মলয় অফ, আর 85-86-তে আসেন। এই সময়টা আমি কিন্তু ধরে রেখেছিলাম সমস্ত আন্দোলন, লেখালেখিটা। তত্ত্ব না সমস্ত হাঙ্গি করেছে কোথায় কি হয় এটা আচ্ছা, ফাইলও ছিল আমার বেটা, সেটা সুভাষ ঘোষ ওটা মেনে নেয় আর কি। কে? আমার ঘর থেকে সুভাষ ঘোষ নিয়ে নেয়। আর সমীরা যদি আগে করে কেরিয়ার তৈরি করে অফিসার হয়ে এদিক ওদিক অনেক যায়, আর ওর বন্ধু মূলত ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেন্দ্র, ফলে ওর লেখার মধ্যে দেখবো ওদের ব্যাপারটাই বেশি থাকে। আহ, এখন এই তো সেদিনকে একটা ইয়েতে দেখলাম হাংরি জেনারেশন সম্পর্কে একটা সংকলন বেরিয়ে গেছে, চন্দ্রগ্রহণ নাকি, দেখলাম সমস্ত পুলিশি যখন ওই কোর্টে এ সমস্ত হয়েছিল, সাক্ষী টাক্ষী হয়েছিল, সেই লেখাগুলো ছিল আমার, কিন্তু উনি ওটাই লিখেছে সৌজন্য হাওয়া। তো হাওয়াতে যে বেরিয়েছে, হাওয়া তো বলবে যে কোত্থেকে এটা পেয়েছি, সেগুলো বলেনি। আর একটু অদ্ভুত, একটু খ্যাতির বিড়ম্বনা আছে। আপনার দেখেছি বিভিন্ন প্রচ্ছদে আপনার আঁকা বা বিভিন্ন হাংরি। অনেক এঁকেছিলাম, অনেক হারিয়ে গেছে আর ইন্টারেস্ট নেই, কিন্তু আমার কতগুলো বই টই তো নিয়ে নিয়েছি। এটাও আমার আমি ইন্টারনেটেই দেখেছি আপনার অনেক ছবি আঁকা আছে। এটাও আমার ইন্টারনেটে তুমি দেখেছো? হ্যাঁ, আপনার ছবি দেখেছি কয়েকটা। ফাল্গুনী রায়ের ছবি দেখেছি বেশি। ওটা আমার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তারপর একটা ছবি দেখলাম আপনি আর মলয় বাবু নেপালে। ওটা তো আঁকা না, না, আঁকা না, ছবি। ছবি, হ্যাঁ। সেটা দেখলাম। আর আর তোমাকে আস্তে আস্তে আমি বই দেবো, পড়ো। না, আমার আরেকটা প্রশ্ন, ধরুন এই আপনি যে হাংরিতে ছিলেন, তারপর ধরুন পরে অন্য জায়গায় অন্য লেখালেখি যখন করলেন হাংরি অফ হওয়ার পরে, তখন স্বাভাবিকের থেকে বাধা তৈরি হয়নি যে হাংরির লোক কেন এইভাবে লেখা চালিয়ে যাচ্ছে, বা এত যে উপন্যাস গল্প লিখেছেন প্রতিকূলতা হয় না? না, কোথায় আমি খুব বেশি এতে লিখিনি, অনুবাদ করেছি অন্য সব পত্রিকায়, কিন্তু অন্যান্য পত্রপত্রিকায় আমি 2-3টে পত্রিকা আমার সিলেক্টেড ছিল যাদের লিখতাম। সেটা ছিল একটা প্রভৃতিতে লিখতাম, কৌরবে লিখতাম, আর অনুবাদ বেশিরভাগই ভাষা বর্ণনে করতাম। না, ও কেউ বোঝা যায় যে কেউ কিছু পড়ে না মুখে আর কি।
এই বলল, তুমি দেখো এই যে এত সমস্ত হচ্ছে, এই মারপিট, খুন, যখন শাসন নেতারা অনেক কিছু বলছে, অনেকে চিঠি লিখছে, প্রবন্ধ লিখে যাচ্ছেন, কিচ্ছু হয় না। যিনি শাসক ও যা মনে করবে তাই করবে, এবং সেটাই ঘটবে, ঠিক সেটা ঘটছেও। তো তুমি এই কে কি বললো কিছু এসে যায় যে লিখবে সে যা, সুনীল গঙ্গোপাধ্যায়কে তো অনেক অনেক কিছু বলছে, কি এসে যায় তার, কিছু এসে যায় না। আর নেতাদের তো কথাই নেই, প্রবন্ধ লিখছে বড় বড় কথা, সমস্ত এই করেছে সরকার, এই করেছে। এই তো আজকে কাগজে দেখলাম কত 2.5 টন ওজনের একটা সর্দার বল্লভভাই প্যাটেল, হ্যাঁ, কয়েক নরেন্দ্র কোটি মোদী টাকা, বসিয়েছে। কয়েক কোটি টাকার সেই ওর ইচ্ছে করবে, তুমি কি করবে? ওই টাকা দিয়ে তো পৃথিবী বলছে ভারতবর্ষে তো হয়তো মোটামুটি সকলে খেয়ে পড়ে পারতে হবে। ওদের কি এসে যায় তাতে? শাসক দল যা ইচ্ছে তাই সেরকম একটা সমীক্ষা শুনলাম যে এবছর দুর্গাপূজায়, এই বছর পশ্চিমবঙ্গে শুধু দুর্গাপূজা উদযাপনে 25,000 কোটি টাকা গেছে। হতে পারে, না হওয়ার কিছু নেই। এই পরিসংখ্যান পেয়েছি, 25,000 কোটি। এটা আগেও দেখেছি, উড়িষ্যায় যখন হয়েছে, না খেতে পেয়ে মারা গেছিল উড়িষ্যার প্রান্তিক কারণে, মনে পড়ছে না। কিন্তু সেও ওই রকম ব্যাপার, এই তাদের যুক্তি, এই তাদের এই পুরুলিয়াতে আদিবাসীরা ওরা পিঁপড়ের ডিম খায়, নেতারা বললো পিঁপড়ের ডিম খুব ভালো হয় খেতে, এইরকম কথা শোনা যায়। এইগুলো কি কোনো ব্যাপার নেই? কি অদ্ভুত সমস্যা দেখা, এইগুলো নিয়ে এখন ভাববার না। অবশ্য বলতে পারবো না ভেবেই বা কি করবে, ভাবতে বাধ্য করছে, কিন্তু ভেবে তো আমার কোনো লাভ হচ্ছে না। কথা শুনে আমাদের উঁচু উঁচু লোকেরাই, উঁচু উঁচু লোকেদেরই বক্তব্য শোনে না, আর আমাদের তো আচ্ছা, ধরেন 67 পরে মলয়বাবু চাকরিতে চলে গেলেন, আপনি এমনি না। চাকরি ছিল, চাকরি সাসপেন্ড হয়েছিল আবারও। আচ্ছা আচ্ছা, তারপরে তাহলে বাকিরা মানে শুভ আচার্য, ত্রিদীপ মিত্র, শুভ আচার্যের সঙ্গে আমার তারপর দেখা হয়নি, দু একবার দেখা হয়েছিল মানে কলেজ ওনারা থেকে। কেউই যোগাযোগ রাখেননি, মানে যে একখানা টিম ছিল, এমনি না, টিম ছিল এমনি একখানা পত্রিকা ঘিরে, না, তারপরে আর কারোর সাথেই তেমন প্যাক আপ হয়নি। আমার তো ছিল না, আমিও খুব হয়ে গেছিল। মলয়বাবুর সাথে ছিল যোগাযোগ? না, মঙ্গলের সঙ্গে 65-এর তো সেই যে হয়ে গেল। মলয়বাবু কি নিজেই জোর করে চলে গেছিলেন? মানে হ্যাঁ, যে ইয়ে আদালত হওয়ার পরে, ওই জেল হওয়ার পরে একেবারে সম্পূর্ণ সংযোগ ছিন্ন করে চলে যাওয়া? হ্যাঁ, তারপর মনে কিছু কাজও করেছিল, আজে কিছু আজে বাজে কাজও করেছিল, যার ফলে ও আর থাকলো না। ও ভাবলো যে ওর যাতায়াতে হাংনিজেশনটা শেষ হয়ে গেছে। কিন্তু শৈলেশ্বর এরা আবার শুরু করলো। তো শৈলেশ্বর এরা এদের পেছনে অনেক গেছিল, কি বলে, হাত ছিল। হাত ছিল, সহায়ক হাত বসা ছিল। ওরা ওই শৈলেশ্বরকে করেছে অনেক জায়গায়। ঠিক আছে, বিশেষ করে উত্তরবঙ্গ তো ওদের ছিল, উত্তরবঙ্গে ওরা ছড়িয়েছিল যে ওরাই একমাত্র। আচ্ছা, অরুণেশ ঘোষ, হ্যাঁ, উনিশ ঘোষ। কবি, ও ও তো আগে আমার সঙ্গে ওর যোগাযোগ ছিল, চিঠি লিখতো। আমি ওর লেখাও কয়েকটা অন্য পত্রিকা ছাপিয়েছিলাম। তো তারপর সে হাঙ্গি হয়ে গেল, কিন্তু ওদের ব্যাপারটা আবার সে ফিরে গেল। খুব পাওয়ারফুল লোক। আপনি ওই শৈলেশ্বর ঘোষদের ক্ষুধার্ত পত্রিকায় লিখেছেন? মানে এমনি প্রতিষ্ঠিত, মানে ওনারা দুজন ছাড়া সেই 65 সালে যারা হাংরি বলে ছিল, তারা কেউ লেখা দিয়েছিল এই পত্রিকায়, না ওইটাকে ব্রাত্য করে দিয়েছিল কোনটাকে? মানে ক্ষুধার্তকে? না, শৈলেশ্বর, সুভাষ, তারপর বাসুদেব দাশগুপ্ত, প্রদীপ চৌধুরী, এরা তো ওদের ওই, ওরা লিখেছে ওটা। কিন্তু ওইটা তো ততটা প্রচারও পায়নি, বা সেই সেই সময় মরে গেছিল বলেই, মানে 67 পর থেকে কে মরে গেছে? মানে আন্দোলনটা মরে গেছিল বলে ওরা তো নতুন করে চালু করেছিল। অতটা সাফল্য পেয়েছিল আগেকার মতো। হাংরি আন্দোলনের যে বুলেটিন ছিল তার না, মতো? সেটা নয়, কারণটা যারা জানেন তারা তো জানে। যে আসল ভেতরে কি। না, আসল পেছনে কারা শুরু করেছিল, কি হ্যাঁ। লেখা ছিল, কেন ব্যাপারটা। এখন ওরা যত সে প্রফেসর সম্পাদককে নিয়ে ওরা যাই করুক না কেন, সেটা তো আর সকলে বিশ্বাস করেনি, তাই। আচ্ছা, আপনাদের সাথে ধরুন হ্যাঁ, বলো। এই শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, মানে বিভিন্ন কবিরা যারা বেরিয়ে গেছেন পরে ছিটকে,
তাদের নাম জড়িয়েছিল না, হাঙ্গরি আন্দোলন ছিটকে ছিল। বেরোয়নি, অনেকেই ছিল ছেড়ে গেছে, সঙ্গে। হ্যাঁ। যে ছেড়েও যাননি, যেমন শঙ্খ ঘোষ কখনো ছিলেন না ছিলেন না, মানে সুনীলও কিছু কিছু সময় মানসিকভাবে সব পাশে ছিলেন, মানসিক অনেকেই ছিলেন, সেটা কিন্তু না। সরাসরি মুখ দেখাতে চাইছিলেন না হয়তো। তা সেটাও ও তো নিজে নিজে দিচ্ছে, আমি কথা বলতে না, আমি সোজা ব্যাপার না। শঙ্খ ঘোষের সঙ্গে আমার প্রথম দিকে দু একবার ওর বাড়িতে যাতায়াত হয়েছিল, সেটা সতীনাথ ভাদুরী সংকলন যখন উনি তৈরি করেন সেই সময়। তবে কোনো একটা কারণে আর যোগাযোগ নেই, আমিও যাইনি। আমার এখানে সিনিয়রদের সঙ্গে খুব বেশি আলাপ না, একমাত্র আলাপ ছিল বা পছন্দ করতাম তুমিও, সেটা হলো শ্যামল গঙ্গোপাধ্যায়, তার লেখার জন্য। হ্যাঁ, ভেরিয়াস টাইপস অফ তার ক্যারেক্টার, আর তার রাজনীতি বোধ অন্যরকম ছিল। সরাসরি আমার ওনাকে ভালো লাগতো। আর কারোর সঙ্গে, সুনীলদের সঙ্গে কয়েকবার আমার যাতায়াত হয়েছিল এবং সেই সময়, কিন্তু তারপরে আর ইয়ে হয়নি। এদের সঙ্গে আমার এমনি আলাপ ছিল, আমার মানে কি অমর, অমর মিত্র, এরা, হ্যাঁ, ওদের বললেন আমার সঙ্গে যে আলাপ ছিল ভালো, এরা কিন্তু কখনো আমিও ওদের পত্রিকায় লিখিনি না। তো অমৃত পত্রিকা আমি অনুবাদ করতাম, করেওছি। আচ্ছা, এমনি তখনকার দিনে যে বড় বড় পত্রিকাগুলো ছিল, তারা হাংরির লেখাকে নিত না কেন? জাস্ট সাহিত্য হয়নি বলে, না অশ্লীল বলে? নিত না তোমাকে, তুমি কি জিজ্ঞেস করে কেন নেননি মশাই আমার গল্প, তা তো হয় না। অমনোনীত ব্যাস। না, আর সবচেয়ে বড় তো আমার পাঠাই হলো, মানে কেউই পাঠায়নি? আর সকলেই যে মানে দায়ী না। এটা একরকম এক টিপিক্যাল প্যাটার্নে হয়ে যাচ্ছে বলে নিজেরাই আলাদা করব সেই মানসিকতা থেকে? তাই জানতাম যে এটা ছাপবে না, কারণ পূর্ণ সংখ্যা দেখে টেকে। তবে আমি বোধহয় হাংরির বাইরে প্রথম লেখাটা বোধহয় আমি গল্প কবিতা দিয়েছি। পরে সব আমাদের অন্যান্য বন্ধুরা তাই সেই পত্রিকায় সুভাষও লেখে, বাসুদেবও লেখে। বাসুদেবের একটি মারাত্মক গল্প বেরিয়েছে ওখানে, লেনি ব্রুস, এই, ওটা একটা সাংঘাতিক গল্প। মানে পৃথিবীর মধ্যে ওরকম গল্প খুব কম দেখা গেছে। যে হোক, আর হয়নি, পাঠায়নি তখন। আর কে তখন ওইসব বয়স, আমার নিজেও বিয়ে, বাড়ি ঘর, অফিস, এইসব অনেক ঝামেলা চলছে। আপনি বেলঘড়িয়া 65 থেকে আসেন বললেন? হ্যাঁ, 65, হ্যাঁ, কোথায় থাকতেন? 65, এই তো ওপারে। আচ্ছা, নন্দননগরের দিকে? না না, এই রেল লাইনের ওপারে, বিবেকানন্দ নগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি এই বাড়ি? ট্রেন দেখে ওখান থেকে দৌড়ে আমি ফুটপাতে, প্ল্যাটফর্মে পার করতাম, রেল লাইন পার করে আমি ট্রেন। তারপরে এই বাড়িতে 80 সালে আসেন? এবারে তৈরি করতে হবে, তৈরি করে। এই বাড়িতে অনেকে এসছেন, মলয়বাবু এসছেন, আরো অনেকেই এসছে। বলে বাসুদেব, ওই সুভাষ চন্দ্র এসেছে, এই বাড়িতে আসে। শৈলেশ এসছে, হ্যাঁ, না, সুভাষ এসছে। না, আসার কোনো কারণ ছিল না, কিন্তু খালি সম্পর্ক ভালো ছিল। এখন শুধু মলয়বাবু ছাড়া কারোর সাথে যোগাযোগই নেই। আসেন তো বললেন, ত্রিদীপ বাবু আছেন, মলয়বাবু আর সমীর বাবু। ত্রিদীপের, ত্রিদীপ অফ অনেকদিন ধরে। প্রদীপ চৌধুরী আছে, ও মাঝে সাথে টেলিফোন হয়। তারপর আর শুভ আছে, শুভর সঙ্গে যোগাযোগ নেই। ওই শুভর সঙ্গে দেখা হয়, ও তো ওই বিয়ের শিষ্যত্ব গ্রহণ করেছিল অনুকূল ঠাকুরের। আচ্ছা। ওই ওই শুদ্ধ সেন স্ট্রিটে অনুকূল ঠাকুরের একটা অফিস আছে, ওই মাঝে মাঝে দেখি, মানে আগে দেখতাম ওখানে, রাস্তা দিয়ে হয় দেখা হয়ে গেল। একটা সাদা হাফ কাটো, হাফ হাতা একটা পাঞ্জাবি পরে ওখানে ঋত্বিক হয়ে গেছে। আপনার আর মলয়বাবুকে ছবি দেখেছিলাম কফি হাউসের সামনে। না, না, মলয়বাবুর বোধহয় কফি হাউসের গেটের সামনে। না, আপনারও কি ওই সেই সময় কফি হাউসেই চূড়ান্ত আড্ডা লেখালেখি ওগুলো, মানে অন্যান্যরা যেমন করতো, কথা ছিল সুনীল শক্তি, সন্দীপান, আপনাদের হাংরিরও কি কফি হাউসে একখানা অফিস মতো ছিল?
অফিস না মানে আড্ডা আড্ডা মাত্র, হ্যাঁ, শনিবার শনিবার আমরা যেতাম। তখন আমি কলকাতায় থাকতাম, ওই দাসকেশ মনমোহন মুখার্জির ওখান থেকে খুব। আর অন্যান্যরা থাকতো হোস্টেলে থাকতো সুভাতে, সুভাষ টেরেসা, তারা ওখানে যেতাম। আচ্ছা, আপনার কি মনে হয় লেখকদের কি প্রতিষ্ঠানের প্রতি দায় থাকা উচিত বা সমাজের প্রতি? সমাজ ও প্রতিষ্ঠান কি আমাদের প্রতি দায় রাখে? ওরা কি আমাদের প্রতি দায়বদ্ধ? তাও বটে। এই যে লেখা এত পড়ে রয়েছে, ওরা যদি দায়বদ্ধ তো, তাহলে তো ওরা আমার লেখা টেখা খোঁজ করে ছাপতো। কেন দায়বদ্ধ হতে যাবো আমার? আচ্ছা, এখন তো হাংরি বলতে ম্যাক্সিমাম লোক, মানে আমাদের জেনারেশনই বলুন আর যাই বলুন, ম্যাক্সিমাম লোক হাংরি বলতে, যেহেতু মলয়বাবু ফেসবুক ব্লগে চূড়ান্ত অ্যাক্টিভ, হ্যাঁ, সবাই মলয় রায়চৌধুরীর নামই জানে। হ্যাঁ, ঠিকই আছে। সেদিক দিয়ে আপনি আজকেই একটা লেখায়, এই লেখাতেই পড়ছিলাম নাকি সেটা খেয়াল নেই, আজকেই ইন্টারনেটে পড়ছিলাম, যেখানে মলয় রায়চৌধুরী হাংরি আন্দোলনের কেন্দ্রের, সেখানে সুবিমল বসাক একজন প্রান্তিক আন্দোলনকারী। লিখেছিল কেউ, না জানি না, আমি পড়িনি। এটারই বোধহয় নেটে আছে পড়ছিলাম। নাকি রে এটা, নাকি না? হতে পারে। তা তুমি যেটা পড়েছো সেটা কোথায়? আমি নেটে আছি, আমি বোধহয় ছিটে ফোটার একটা অংশেই দেখেছি এই ভাষা, মলয় রায়চৌধুরী যখন কেন্দ্রে ছিলেন, সুবিমল বসাক প্রান্তে। আস্তে ও আস্তে ছিল বাইরে, আমি ছিলাম এখানে। মানে 1967 থেকে ও একেবারে আউট অফ বেঙ্গল এলেন 85-তে। এই সময়টুকু আমি, সমীর রায়চৌধুরী একই ব্যাপার, উনিও এলেন পরে রিটায়ার করার পরে। এই সময়টুকুতে আমি করছিলাম। মলয় কি করে হয়ে গেল? এটা বলা যায় যে হাংরিজেশনের তত্ত্ব, এগুলো মলয়ের সৃষ্টি করে গেছে।